Assalamu alaikum warahmatullahi dear viewers. Hope all are great and awesome. So today I'm here with a new lesson. Today we are gonna learn about an important topic and wonderful class. Just ওয়াও একটা ক্লাস দেব আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা আমরা প্রতিনিয়ত যে কথাগুলো সব সময় বলে থাকি সেই সবগুলো কথার ইংলিশ আমরা শিখব। আমরা কিন্তু প্রায়ই বলে থাকি আমাকে স্কুলে যেতে হয়, আমাকে ভাত খেতে হয়, আমাকে প্রাইভেট পড়তে হয়, আমাকে অ্যাসাইনমেন্ট করতে হয়, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে বাজারে যেতে হবে, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হতো, আমাকে যেতে হচ্ছে, আমাকে কাজটি করতে হচ্ছে। এই ধরনের কাজগুলো কিন্তু আমরা সারা দিন বা প্রতিনিয়তই বলে থাকি। আজকে আমরা এগুলোকে কিভাবে ইংলিশ করতে হবে আর এগুলোকে ইংলিশ যদি আমরা করতে যাই তাহলে আমাদের সেমি মডেলের ব্যবহার করতে হবে। এই যে আমরা হেডলাইনে লিখে রেখেছি কি আছে, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে উইল হ্যাভ টু, উড হ্যাভ টু, মাইট হ্যাভ টু, তারপরে এগুলো বাদেও আরও কয়েকটা আছে যেমন এম হ্যাভিং টু, ইজ হ্যাভিং টু, আর হ্যাভিং টু, ওয়াজ হ্যাভিং টু, ওয়্যার হ্যাভিং টু। এই সবগুলো আজকে আমরা শিখে ফেলবো। এগুলোকে আমরা সেমি মডেল বলি। এই সেমি মডেলের ব্যবহারগুলো আজকে আমরা সবগুলো খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে শিখে ফেলবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। বিষয়গুলো স্পষ্টভাবে বোঝার জন্য আমরা সরাসরি উদাহরণে চলে যাই। তার আগে একটু দেখে নেই যে এখানে লেখা আছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা লিখে রাখছি কিন্তু এটার ব্যবহার আপাতত এখন করব না, কিন্তু প্রেজেন্ট এবং পাস্টের ব্যবহারটা এখন দেখাবো। অর্থাৎ প্রেজেন্ট বলতে কি এম, ইজ, আর এটা যদি পাস্ট করে দেয় তাহলে ওয়াজ বা ওয়্যার, আর যদি হ্যাভ আর হ্যাজ এটার যদি পাস্ট করে দেয় তাহলে কিন্তু হ্যাড হয়ে যাবে। অর্থাৎ এম, ইজ, আরের পাস্ট হবে ওয়াজ, ওয়্যার, আবার হ্যাভ, হ্যাজের পাস্ট হবে হ্যাড। এতটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে দেখেন, স্বাভাবিক আর এখানে হচ্ছে বাধ্যবাধকতা। কোনটা স্বাভাবিক আর কোনটা বাধ্যবাধকতা এটা বোঝানোর জন্য আমি দুইটা উদাহরণ দেবো। এক নম্বর হচ্ছে কারেন্ট বিল পে করার লাস্ট ডেট 10 তারিখ, আমাকে 5 তারিখের মধ্যে কারেন্ট বিল পে করতে হবে। তাহলে দেখেন তো এটা কি জরুরি নাকি জরুরি না? 10 তারিখ কিন্তু লাস্ট ডেট, আমাকে 5 তারিখে পে করতে হবে। এর মানে কিন্তু আমি যদি 6 তারিখে পে করি, 7 তারিখে পে করি, 8 তারিখে পে করি সমস্যা নাই, অর্থাৎ এটা কিন্তু জরুরি না। আর যদি বলি যে আমাকে 10 তারিখ কারেন্ট বিল পে করার লাস্ট ডেট, আমাকে 10 তারিখে পে করতে হবে, তাহলে এটা অবশ্যই জরুরি। আরেকটা উদাহরণ যদি বলি যে আমার 5টা শার্ট আছে, এই 5টা শার্ট থাকা সত্ত্বেও আমাকে একটা শার্ট কিনতে হবে, তাহলে এটা কি জরুরি নাকি জরুরি না? 5টা শার্ট আছে, আমাকে একটা শার্ট কিনতে হবে, তাহলে এটা কিন্তু কখনোই জরুরি না। অর্থাৎ 5টা শার্ট কিন্তু আমাদের স্টিল আছে। আর যদি আমি বলি যে আমার একটা শার্টও নাই, আমাকে একটা শার্ট কিনতে হবে, তাহলে এটা কিন্তু অবশ্যই জরুরি। অর্থাৎ কোনটা জরুরি এবং কোনটা জরুরি না এটা কিন্তু আমরা বাক্য দেখেই কিন্তু বুঝতে পারবো। আবার যদি আমরা বলি যে আমার মা বা আমার ভাই হসপিটালে ভর্তি আছে, আমাকে এখনই হসপিটালে যেতে হবে, তাহলে এটা কিন্তু অবশ্যই জরুরি। তাহলে স্বাভাবিক আর কোনটা বাধ্যবাধকতা সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এইবার আমরা মেইন পয়েন্টে চলে যাব। অর্থাৎ আমি যদি বলি যে আমাকে স্কুলে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হয়েছিল, আমাকে স্কুলে যেতে হতো, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে যেতে হচ্ছে, আমাকে যেতে হচ্ছিল, এই ধরনের সবগুলো বাক্যের ইংলিশ কিন্তু আমরা আজকে শিখে ফেলবো। তো চলুন শুরু করি। আমাকে স্কুলে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, তাহলে এটা আমরা কি লিখবো? আই এম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। তাহলে আমাকে স্কুলে যেতে হয়, আই এম টু গো টু স্কুল, এটা আমরা সাধারণ ধরে নিলাম। এখন দেখেন আমাকে স্কুলে যেতে হবে, এটাও কিন্তু আমাদের সাধারণ, তাই না? কোনটা বাধ্যবাধকতা আর কোনটা সাধারণ কথা সেটা কিন্তু তার পূর্বে এবং তার পরের বাক্য দেখে বুঝতে হবে, অথবা যে কথা বলতেছে বক্তার এক্সপ্রেশন দেখে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সেটা জরুরি অথবা জরুরি না। যদি জরুরি হয় তাহলে আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করব, যদি জরুরি না হয় তাহলে আমরা এম, ইজ, আর ব্যবহার করব। অর্থাৎ স্বাভাবিক কোনো কাজ বুঝালে এম, ইজ, আর পাস্ট হলে ওয়াজ বা ওয়্যার। আর যদি বাধ্যবাধকতা বা চাপাচাপি বা জোর জবরদস্তি বোঝায় তখন কিন্তু আমরা হ্যাভ, হ্যাজ, আর পাস্ট করতে হলে হ্যাড ব্যবহার করব। মনে করলাম, ধরে নিলাম যে এটা বাধ্যবাধকতা, তাহলে আমরা কি লিখবো? তাহলে আই হ্যাভ, তাহলে আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আমরা ধরে নিলাম যে এটা স্বাভাবিক কথা, এই জন্য আমরা এম ব্যবহার করছি। এটা একটু বাধ্যবাধকতা, এই জন্য আমরা এখানে হ্যাভ ব্যবহার করছি। যদিও আমরা এই দুইটা বাক্যের মাঝে কোনটা অবশ্যই, অর্থাৎ কোনটা বাধ্যবাধকতা আর কোনটা বাধ্যবাধকতা না, এটা কিন্তু এতটুকুর মাধ্যমে বোঝা যাচ্ছে না। তারপর আমরা ধরে নিলাম যে এটা বাধ্যবাধকতা, এই জন্য আমরা হ্যাভ টু ব্যবহার করলাম। কিন্তু বাংলার ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি এই আমাকে স্কুলে যেতে হয় এটা ব্যবহার করি, এই সেন্টেন্সটা ব্যবহার করি, তারপরেও কারেক্ট। আবার যদি আমাকে স্কুলে যেতে হবে এটা ব্যবহার করি, তারপরেও কিন্তু কারেক্ট। অর্থাৎ আমাকে স্কুলে যেতে হয় অথবা আমাকে স্কুলে যেতে হবে একই। এখানে দেখেন হবে, এটা কিন্তু আর ফিউচার সেন্সে চলে যাচ্ছে।
অর্থাৎ নিকট ভবিষ্যৎ আমরা প্রেজেন্ট হিসেবে ধরতে পারি। তাহলে আমাকে স্কুলে যেতে হয় অথবা আমাকে স্কুলে যেতে হবে, যে কোনো একটা ব্যবহার করব। আমরা যখন ইংলিশে হ্যাভ টু ব্যবহার করব তখন বুঝতে হবে যে সেটা বাধ্যবাধকতা ছিল, জরুরি ছিল। আর এম টু, ইজ টু, আর টু এটা যদি ব্যবহার করি তাহলে সেটা স্বাভাবিক কোনো কাজ ছিল। এইবার এটাতে যদি আমরা পাস্ট করি তাহলে এইটা যখন স্বাভাবিকের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, আর বাধ্যবাধকতার পাস্ট হচ্ছে হ্যাড। তাহলে আমাকে রান্না করতে হয়েছিল, আমাকে রান্না করতে হয়েছিল, এটা কিন্তু পাস্ট। তাহলে আমাকে রান্না করতে হয়েছিল, তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা লিখি, স্বাভাবিক মনে করি, তাহলে কি লিখব? আই ওয়াজ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল। তারপরে এখানে যদি আমরা ওয়াজ টুর পরিবর্তে আমরা এটা দিতাম, হ্যাড দিতাম, তারপরেও কিন্তু আমাদের হয়ে যেত। তারপর আমাকে রান্না করতে হতো, এটাও কিন্তু আমাদের একই, আমাকে রান্না করতে হতো বা হয়েছিল একই কথা। তারপরে যদি আমরা মনে করি যে না এটা বাধ্যবাধকতা, তখন আমরা কি দেব? আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল অথবা আমাকে স্কুলে যেতে হতো। এটা কিন্তু বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এইবার আপনি একটু দেখেন যে আমাকে স্কুলে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হবে, এই দুটো আমরা প্রেজেন্ট হিসাবে ব্যবহার করছি, হ্যাভ প্রেজেন্ট হিসাবে ব্যবহার করছি। আর এখানে দেখেন আমাকে স্কুলে যেতে হয়েছিল, ওয়াজ অথবা হ্যাড যে কোনো একটা ব্যবহার করছি, অর্থাৎ এটা কিন্তু পাস্ট। আর ফিউচারে যদি আমরা ব্যবহার করি, আমাকে স্কুলে যেতে হবে অথবা আমাকে স্কুলে যেতে হইবে, একই কথা কিন্তু। তাহলে দেখেন তো এইখানেও কিন্তু আমরা লিখছিলাম যে আমাকে স্কুলে যেতে হবে, তাহলে এই আমাকে স্কুলে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হবে, এই প্রেজেন্ট আর ফিউচার কিন্তু একই হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা যদি মনে করি যে না এটা ফিউচারে ইউজ করব, তখন আমরা কি করতে পারি? আই উইল হ্যাভ টু গো টু স্কুল, এখানে আমরা শ্যালও ব্যবহার করতে পারতাম। এই শ্যালের জায়গায় বা উইলের জায়গায় যদি আমরা এখানে উড ব্যবহার করি, উড হ্যাভ এটাও আমরা ব্যবহার করতে পারতাম। মাইট হ্যাভও কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম, কুড হ্যাভও কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। তাহলে আই শ্যাল হ্যাভ অথবা আই উইল হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। তাহলে দেখেন তো এটা যদি একই হয়ে যায়, তাহলে এইখানে এই বাক্যটার ক্ষেত্রে কিন্তু আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। অর্থাৎ হ্যাভ যখন লিখবো তখন কিন্তু বাধ্যবাধকতা, আর এটা লিখলে সাধারণ। এতটুকু কথায় আমরা বুঝতে পারছি না যে কোনটা বাধ্যবাধকতা, কোনটা জোর জবরদস্তি, কোনটা সাধারণ, বুঝতে পারছি না। যখন বুঝতে না পারবো তখন কিন্তু আমরা এই যেটাই থাক না কেন, আমাকে স্কুলে যেতে হয় এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো, আমাকে স্কুলে যেতে হবে এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো। তারপর এখানে দেখেন আমাকে স্কুলে যেতে হবে, এটা দেখেন আমরা প্রেজেন্ট হিসাবে যদি ধরে নিছি, তাহলে আই হ্যাভ টু গো টু স্কুল অথবা আই অ্যাম টু গো টু স্কুল, এই দুটো লিখছি। কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে আমরা কিন্তু আই উইল হ্যাভ টু গো টু স্কুল অথবা উড হ্যাভ টু গো টু স্কুল, মাইট হ্যাভ টু গো টু স্কুল, কুড হ্যাভ টু গো টু স্কুল, এগুলো কিন্তু আমরা দিচ্ছি। তাহলে আমাকে স্কুলে যেতে হবে, এটা যদি আমরা আই উইল হ্যাভ টু গো টু স্কুল এটা ব্যবহার করি, এটাও কারেক্ট। তারপরে আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল, এটাও কারেক্ট। আই অ্যাম টু গো টু স্কুল, এটাও কারেক্ট। আমরা কি বুঝতে পারলাম? অবশ্যই বুঝতে পারলাম যে এই তিনটাই হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে কারণ হচ্ছে এটা আমরা ভবিষ্যতেও ধরতে পারি, এটা আমরা বর্তমানেও করতে পারি। এইবার আমরা চলে যাব আরেকটু ব্যতিক্রমে, সেটা হচ্ছে আমরা কিন্তু এরকম কথা বলে থাকি যে আমাকে কাজটি করতে হচ্ছিল অথবা আমাকে কাজটি করতে হচ্ছে, বাসায় কেউ নাই এই জন্য আমাকে রান্না করতে হচ্ছে, অর্থাৎ কাজটি চলমান। এই ধরনের চলমানগুলো আমরা কীভাবে বলবো? আমাকে লিখতে হচ্ছে, এখন কিন্তু অ্যাসাইনমেন্ট প্যারা চলছে, আর মানে কি সারা দিন রাত 24 ঘন্টা কিন্তু মানুষ লেখে, তাহলে আমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে, অর্থাৎ আমাকে লিখতে হচ্ছে অথবা আমাকে লিখতে হচ্ছিল। এগুলো আমরা কীভাবে করব? আমাকে লিখতে হচ্ছে, তাহলে এটা বলবো আমরা আই এম হ্যাভিং টু রাইট, আমাকে লিখতে হচ্ছে। এটা যেহেতু প্রেজেন্ট আমাকে লিখতে হচ্ছে, আর যদি পাস্ট করি তাহলে আমাকে লিখতে হচ্ছিল, যেহেতু আই এম অর্থাৎ এম ইজ আর এটা ব্যবহার করছি, এটাকে যদি আমরা পাস্ট করি তাহলে কিন্তু এটা ওয়াজ বা ওয়ার হয়ে যাবে। এখানে কিন্তু বাধ্যবাধকতা অথবা বাধ্যবাধকতা বা সাধারণ এরকম কিছু নাই। তাহলে আমাকে লিখতে হচ্ছে, তাহলে কি বলবো? আই এম হ্যাভিং টু রাইট, আমাকে লিখতে হচ্ছে। আবার যদি বলি যে আমাকে লিখতে হচ্ছিল, তখন আমরা কি লিখবো? আই ওয়াজ হ্যাভিং টু রাইট, আমাকে লিখতে হচ্ছিল। এইবার আমরা দেখেন তো এখানে যদি আই এম হ্যাভিং টু রাইট আমাকে লিখতে হচ্ছিল, আমরা যদি বলি যে তাকে লিখতে হচ্ছিল, তাহলে আমরা কি লিখবো? হি ইজ হ্যাভিং টু রাইট, তাকে লিখতে হচ্ছিল। আবার যদি আমরা বলি যে তাদেরকে লিখতে হচ্ছিল, তাহলে আমরা কি বলবো? দে আর হ্যাভিং টু রাইট, তাদেরকে লিখতে হচ্ছিল। অর্থাৎ এখানে আমাকে স্কুলে যেতে হয়, আই এম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আমি যদি বলি রহিমকে স্কুলে যেতে হয়, তখন আমরা কি লিখবো? রহিম ইজ টু গো টু স্কুল, রহিমকে স্কুলে যেতে হয়। আমি যদি বলি তাকে স্কুলে যেতে হয়, তাহলে কি? হি ইজ টু গো টু স্কুল। আমি যদি বলি যে তোমাকে স্কুলে যেতে হয়, আমি কি লিখবো?
ইউ আর টু গো টু স্কুল, তাহলে ইউ আর টু গো টু স্কুল। অর্থাৎ এখানে যদি আমরা সাবজেক্ট যদি আমরা চেঞ্জ করে ফেলি এবং ভার্ব যদি আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন প্রকার বাক্য আমরা লিখতে পারবো। আমরা কিন্তু এখন সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে অসংখ্য বাক্য প্র্যাকটিস করতে পারবো নিজে নিজে। আমরা যদি এই যত ধরনের বাক্য এই করতে হয়, অর্থাৎ আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হতো, আমাকে খেতে হচ্ছে, আমাকে খেতে হচ্ছিল, এই ধরনের যত বাক্য আছে সবগুলো যদি আমরা একসাথে করি, অর্থাৎ কমপক্ষে 100 বাক্য যদি ভিন্ন ভিন্ন বাক্য খাতায় লিখে প্র্যাকটিস করি, তাহলে এই স্ট্রাকচারে অর্থাৎ এই ধরনের বাক্যগুলো আমাদের আর কোনো দিন সমস্যা হবে না। আমরা আজকে থেকে এই সেমি মডেল ভার্ব অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, উড হ্যাভ টু, মাইট হ্যাভ টু, এই ধরনের সকল ব্যবহার কিন্তু আমরা শিখে গেলাম। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কতটুকু বুঝতে পারলেন, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের মতে এখানে আমি যেরকম বাক্যগুলো লিখেছি নতুন করে একটা বাক্য লিখে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।